স্পিতি ভ্যালি বছরের পর বছর ধরে হাজার হাজার পর্যটককে চুম্বকের মতো আকর্ষণ করে আসছে। সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল এগুলো ছাড়াও কত অজানা রহস্য লুকিয়ে আছে এখানে। 19 জানুয়ারি 1975 হিমাচল প্রদেশের কিন্নর, লাহাউল আর অবশ্যই স্পিতি প্রত্যক্ষ করেছিল এক ভয়াবহ ভূমিকম্প। স্পিতি এমনিতেই দুর্গম, সুতরাং বুঝতেই পারছেন ভূমিকম্পের প্রভাব কতটা মারাত্মক হয়েছিল। এক ভয়াবহ ধ্বংসলীলা চলে এখানে। নামে সেনাবাহিনী, চলে উদ্ধার কার্য। ঘটনাটি ঘটে তখনই মাটি আর পাথরের ধ্বংসস্তূপ সরানোর কাজ যখন পুরো দমে চলছে, এক ভারতীয় সেনার হাতের বেলচাটি কোনো একটি শক্ত কিছুতে আঘাত করে। প্রথমে বুঝতে না পারলেও ধীরে ধীরে উন্মোচিত হয় এক রহস্য। পাওয়া যায় কোনো এক মানুষের অবশেষ, একটি মামি, অলমোস্ট 500 বছরের পুরনো। প্রশ্ন অবশ্যই ওঠে যে মমিটি কার, কি করেই বা এটি এভাবে আছে? ওখানে কি আরো এরকম মামি আছে? অদ্ভুত রকমভাবে মৃত ব্যক্তিটির দাঁত, নখ, মাথার চুল তখনও সুরক্ষিত। পাঠানো হয় ডিএনএ টেস্টে। রিপোর্ট বলে ব্যক্তিটি মারা গেছেন অলমোস্ট 500 বছর আগে। গায়ে প্রচুর ফাঙ্গাস, সুতরাং কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি বডিটিকে ঠিকঠাক রাখার জন্য। কার দেহ এটি? কি করেই বা 500 বছর পরেও এভাবে এটি অক্ষত থাকে? কলম্বাস যখন আমেরিকা সবেমাত্র স্পর্শ করছিলেন, তখন একজন বৌদ্ধ সন্ন্যাসী সুদূর ভারতবর্ষে নিজেই নিজেকে মমি করে নিচ্ছিলেন তার গ্রামকে স্করপিওর মরক থেকে মুক্ত করার জন্য। সাংঘা তেনজিন নামে পরিচিত এই সন্ন্যাসী বা লামাই সম্ভবত ভারতবর্ষের একমাত্র মামি যিনি প্রাকৃতিক মামিকরণ প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিলেন। এটি গিউ ভিলেজ, স্পিতি ভ্যালি। সাংঘা তেনজিন নামক একটি বালক অসাধারণ পারদর্শিতার সাথে নিজের সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করছিলেন। আস্তে আস্তে সেই বালকটি নিজেকে যাবতীয় জাগতিক স্বাচ্ছন্দ্য থেকে মুক্ত করে একজন বৌদ্ধ ভিক্ষুক হওয়ার পরিকল্পনা করেন। শুরু হয় গভীর সাধনা। বছরের পর বছর ধরে ধ্যানমগ্ন থাকায় এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি অর্জন করেন তিনি। গিউ ভিলেজ তখন একটি সুখী গ্রাম, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। গ্রামটিতে শুরু হয় কাঁকড়া বিছের এক ভয়াবহ উপদ্রব। গ্রামবাসীরা দ্বারস্থ হন সাংঘা তেনজিনের। দীর্ঘকাল তপস্যা করায় কিছু ঐশ্বরিক শক্তির অধিকারী ছিলেন তিনি। সেই শক্তি দিয়ে তিনি বুঝতে পারেন গ্রামবাসীদের বাঁচানোর একটি মাত্র উপায় হলো তার নিজের আত্মাহুতি দেওয়া। আস্তে আস্তে তিনি যাবতীয় আহার আদি ত্যাগ করতে থাকেন এবং একসময় তার আত্মা তার শরীর ছেড়ে বিদায় নেয়। শোনা যায় তারপর থেকে গ্রামটি চিরতরে সেই মহামারীর প্রকোপ থেকে মুক্তি পায়। এ তো নয় গেল লোকগাথা, যদিও ডিএনএ টেস্ট আগেই বলেছিল ব্যক্তিটি মারা যান 14th সেঞ্চুরিতেই। পরবর্তীকালে বেশ কিছু সায়েন্টিফিক রিসার্চও সেই কথাই বলে যে ব্যক্তিটির মৃত্যু হয়েছিল খাওয়া দাওয়া বন্ধ করে। সুতরাং এটি যে নিছক লোকগাথা নয় তা তো বুঝতেই পারছেন। কিন্তু জীবন্ত কিভাবে নিজেকে মামি বানানো সম্ভব? যদি ইজিপ্ট বা মিশরের মামিগুলির কথা শুনি, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কোনো এক ব্যক্তি মারা যাওয়ার পরে এক দীর্ঘ প্রক্রিয়ায় প্রচুর কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করে মামিফিকেশন করা হতো। কিন্তু যখন সাংঘা তেনজিনের মামিটি পাওয়া যায়, দেহটি ফাঙ্গাসে পরিপূর্ণ ছিল। তার মানে কোনো রকম প্রিজারভেটিভস ইউজ করা হয়নি, যার অর্থ ইজিপ্ট
বা ওই আর্টিফিশিয়াল মামিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে মামিটি তৈরি হয়নি। কিন্তু কিভাবে সম্ভব এটি? সত্যিটা কি জানবো আমরা, কিভাবে এটি সম্ভব। চলুন যাওয়া যাক গিউ ভিলেজ। 22 জুন 2024 আমরা চণ্ডীগড় থেকে শুরু করেছিলাম, আর আজ 25 জুন 2024। আমরা যখন নাকো ছেড়ে এগিয়ে চলি ঘড়িতে তখন বাজে 1:30। স্পিতি সিরিজের প্রথম 3টে ভিডিওতে দেখানো হয়েছে চণ্ডীগড় থেকে নাকো অবধি আমরা কিভাবে পৌঁছই। আপনারা চাইলে দেখে নিতে পারেন, ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। আজ আমাদের ডেস্টিনেশন টাবো, কিন্তু অবশ্যই প্রথমে যাব গিউ ভিলেজ। দেখব এবং জানব সাংঘাত ইঞ্জিনের সেই আশ্চর্যজনক মামির অন্দরমহলের কাহিনী। গিউ ভিলেজ পৌঁছানোর দুটি রাস্তা। এক, আপনি চণ্ডীগড় থেকে সিমলা, নারকান্ডা, কারছাম, নাকো হয়ে আসতে পারেন, মানে যে রাস্তাতে আমরা চলেছি। নাকো থেকে গিউ ভিলেজ 47 কিলোমিটার্স, ঘন্টা 1.5 লাগবে হয়তো। আর যদি আপনি মানালির দিক থেকে স্পিতি ভ্যালিতে ঢোকেন তাহলে আপনাকে অটল টানেল, গ্রামফু, ছাত্রু, বাতাল, কুঞ্জুম পাস, লোসার, কাজা, টাবো হয়ে গিউ ভিলেজ পৌঁছতে হবে। টাবো থেকে গিউ ভিলেজ 33 কিলোমিটার, 1 ঘন্টার কিছুটা বেশি হয়তো সময় লাগবে। আমরা পৌঁছতে চলেছি মালিং নালা, পৃথিবীর হয়তো সব থেকে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি। এই রুটটি যে কোনো ড্রাইভারের দক্ষতা এবং সাহসিকতার পরীক্ষা নেয়। এটি এমন কারোর জন্য নয় যার মাথা ঘোরা বা ল্যান্ডস্লাইডের ভয় আছে। 12,713 ফিট, সুতরাং আপনি যদি উচ্চতাকে ভয় পান তবে দূরে থাকুন। অ্যাভালাঞ্চেস, ল্যান্ডস্লাইড এখানে খুবই কমন একটি ঘটনা। শুধু ওপর থেকে পাথর পড়াই নয়, পুরো পাহাড় সমেত নিচে নেমে আসে। বাট এগেন, থ্যাঙ্কস টু বিআরও, এই চূড়ান্ত ল্যান্ডস্লাইড প্রন এরিয়াটিতেও যে এই রকম স্মুথ রাস্তা বানানো যায় তা হয়তো বিআরওর দ্বারাই সম্ভব। নাকো থেকে গিউ ভিলেজের রুট ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। মালিং নালা পেরোলাম মানে অলরেডি আমরা 5 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। এরপর আসবে মুনল্যান্ড, তারপর ছাঙ্গো গ্রাম পেরিয়ে পৌঁছাবো সুমদো চেকপোস্ট, অফিসিয়ালি যেখানে কিন্নর জেলার শেষ আর স্পিতি জেলার শুরু। সেখান থেকে আরও 4 কিলোমিটার এগোলে পাবো গিউ ভিলেজ যাওয়ার রাস্তা, মানে NH 505 ছেড়ে আপনাকে 13 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, তারপর পৌঁছবেন গিউ ভিলেজ। চলুন এগোই। এই জায়গাটি হলো মুনল্যান্ড। একটু খেয়াল করে ল্যান্ডস্কেপটা দেখুন, মনে হচ্ছে না কেউ শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে পাহাড়ের এই রংটা বের করেছে? ভূগোলের বই মনে পড়ছে? সেই উইন্ড ইরোশন, বাংলাতে কি বলবেন? বায়ু ক্ষয়। লাইভ এক্সাম্পল দেখছেন। ওয়েলকাম টু স্পিতি। সরি, ভুল বললাম, আমরা এখনো কিন্নর জেলাতেই আছি, যদিও আর একদমই বেশিক্ষণ নয়। পৌঁছে গেলাম সুমদো। এখানেই অফিসিয়ালি আপনাকে কিন্নর জেলাকে বাই বাই বলতে হবে। ওয়েলকাম টু স্পিতি ডিস্ট্রিক্ট। ওপরের রাস্তাটি চলে যাচ্ছে চায়না বর্ডারে, সাধারণের প্রবেশ নিষিদ্ধ। আর আমরা যে রাস্তাতে যাচ্ছি সেটি NH 505, মানে একেবারে সেই কোকসার অবধি। চণ্ডীগড় থেকে এই সুমদো চেকপোস্ট অবধি রাস্তাটি অসাধারণ, কিন্তু এখান থেকেই শুরু সিঙ্গেল রোড। মখমলের মতো রাস্তা আর আপনি কোথাও পাবেন না যতক্ষণ না NH 505 শেষ হচ্ছে। সুমদো থেকে আরও প্রায় 3-4 কিলোমিটার চলার পরে এই জায়গাটি পাবেন, যেখানে স্পিতি নদী আর গিউ নালা একসাথে মিশে যায়। এখান থেকেই NH 505 ছেড়ে আপনাকে ঢুকতে হবে গিউ মামি যাওয়ার রাস্তাতে। চলুন, 13 কিলোমিটার যেতে হবে আমাদের। ম্যাক্সিমামটাই সিঙ্গেল রোড এবং ম্যাক্সিমামটাই কাঁচা রাস্তা। ঠিক আছে,
এই এক্সট্রিম রিমোট এরিয়াতে যে এটুকুও পাওয়া যাচ্ছে সেটাই যথেষ্ট। টিবেট বর্ডারের খুব কাছাকাছি আমরা। গিউ ভিলেজ থেকে টিবেট বর্ডার মাত্র 5 কিলোমিটার। গিউ ভিলেজ পৌঁছানোর সাথে সাথে জানি না কেন চাইনিজ টাইম দেখানো শুরু হয়, মানে ইন্ডিয়ান টাইম থেকে 2.5 ঘন্টা পেছনে। আমরা সবাই চিৎকার করে বলতে চাই এটি ভারতবর্ষ, চায়না নয়। সুতরাং অবিলম্বে ব্যবস্থা নিন। পৌঁছে গেলাম গিউ মনেস্ট্রি। লোমকূপগুলো তখন রীতিমতো সোজা হতে শুরু করেছিল। হবে নাই বা কেন, দেখা হতে চলেছে সাংঘা তেঞ্জিনের সাথে। এখানে একটি নতুন মনেস্ট্রি করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমাদের পুরো ফোকাসটাই তখন ছিল সেই মামিটিকে ঘিরে। অবশেষে এলো সেই মুহূর্ত। কেউ কথা বলছিলাম না আমরা, জানেন। শুধু ক্যামেরাতে বন্দি করা নয়, অবাক বিস্ময়ে দেখছিলাম তাকে আর ভাবছিলাম কি করে এটি সম্ভব। এটি কি দেখছি? এটি কি সত্যি? চলুন দেখা যাক স্পিতি ভ্যালি তথা সমগ্র পৃথিবীর এক অতি আশ্চর্যজনক মামিটির আসল রহস্যটা কি। এই রহস্য উন্মোচন করতে গেলে আমাদের যেতে হবে প্রায় 1000 বছর আগে। জানতে হবে বৌদ্ধ ভিক্ষুকদের জীবনযাত্রা। এই বৌদ্ধ ভিক্ষুকরা বিশ্বাস করেন বুদ্ধকে। এদের মুখ্য উদ্দেশ্য থাকে নিজের মানসিক বিকাশ, নিজের ওপর সম্পূর্ণ কন্ট্রোল এবং মানুষের সেবা করা। আর অবশ্যই সবাই চান মহানির্বাণের পথে যেতে। কিন্তু কি সেই পথ? জানলে চমকে উঠবেন। এনারা জীবিত অবস্থাতেই নিজেদের মামি বানানোর প্রক্রিয়া চালু করেন। এই প্রক্রিয়াটির নাম শোকাসিম্বুৎসু, বা নিজেকে গৌতম বুদ্ধে রূপান্তরিত করা। এটি একটি দীর্ঘ প্রসেস। প্রথমে বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষুক একটি ঘরে 1000 দিনের জন্য তপস্যায় বসেন। এনারা একটি স্পেশাল ডায়েট ফলো করেন, যার মুখ্য উদ্দেশ্য হল শরীরের যাবতীয় ফ্যাট ইনটেকটাকে একেবারে কমিয়ে ফেলা। খাবারের তালিকায় থাকে শুধুমাত্র শাকপাতা, রুটস আর নাটস, যার মানে চাল, ডাল, গম, তেল এবং সেই সকল খাদ্য যা শরীরে মিনিমাম ফ্যাট আনতে পারে সবই বাদ। আসল উদ্দেশ্যটা কিন্তু মারাত্মক। শরীরে ফ্যাট ইনটেকটাকে কমিয়ে যতটা সম্ভব তরল জাতীয় পদার্থ থেকে মুক্ত করে ফেলা, যাতে আস্তে আস্তে সকল অর্গ্যানগুলি শ্রিঙ্ক করা শুরু করে এবং শরীরে কোনো রকম পচন না ধরতে পারে। বলাই বাহুল্য, এতটাই কষ্টের এই প্রসেস যে প্রথম 1000 দিনের পরে হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই আবার ফিরে যান নিজের পুরনো জীবনযাত্রায়। যারা কন্টিনিউ করতে চাইতেন তারা এরপর একা একটি ঘরে আবার তপস্যায় বসতেন। চলতো একই ডায়েট, শরীরকে একেবারে ফ্যাট এবং তরল মুক্ত করা। আবার সেই 1000 দিন শেষ হলে আবার 1000 দিন। এভাবে চলতে চলতে যখন তারা মৃত্যুর কাছাকাছি চলে আসতেন, তখন তারা নিজেদের একটি বাক্সে বন্দি করতেন, যা রাখা হতো মাটি থেকে 10 ফিট নিচে। অক্সিজেন নেওয়ার জন্য থাকতো একটি বাঁশের নল, আর থাকতো একটি ঘন্টা। সারাদিনে একবার অন্তত সেই ঘন্টা তারা বাজাতেন। যেদিন ঘন্টা বাজানো বন্ধ হয়ে যেত, বাইরের বৌদ্ধ ভিক্ষুকরা বুঝতে পারতেন মানুষটি আর বেঁচে নেই। এরপর সেই বক্সটিকে সিল করে
রেখে দেওয়া হতো আরও 1000 দিন। 1000 দিন সম্পূর্ণ হওয়ার পরে সেই বক্সটি বাইরে বের করে চেক করা হতো যে বডিটি মামিফাইড হয়ে গেছে কিনা। যদি দেহটি কোনো রকম পচন ছাড়া ঠিকঠাক থাকতো তাহলে ধরে নেওয়া হতো যে মৃত ব্যক্তিটির মহানির্বাণ প্রাপ্তি ঘটেছে এবং তিনি স্বয়ং বুদ্ধে রূপান্তরিত হয়েছেন। শুরু হতো সেই ব্যক্তিটির উপাসনা করা। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হতো শোকাসিম্বুৎসু, যা একটি জাপানি শব্দ। এই প্র্যাকটিসটি আজকের দিনে আর অবশ্যই দেখা যায় না। জাপান সরকার 1877-এ এটিকে পুরোপুরি ইল্লিগ্যাল ডিক্লেয়ার করেন। 1081 থেকে 1903 এই দীর্ঘ সময়তে মাত্র 20 জন বৌদ্ধ ভিক্ষুক নিজেদেরকে এইভাবে মামিফাইড করতে পেরেছিলেন। এরকম ঘটনা লাস্ট ঘটেছিল 1903 সালে, যখন বুখাই নামক এক ব্যক্তি অলমোস্ট ইল্লিগালি নিজেকে মামিফাইড করেন। স্পিতি ভ্যালির গিউ ভিলেজে যে সাংঘা তেঞ্জিনের মামিটি দেখা যায়, বিশ্বাস করা হয় যে তিনি নিজেকে এই প্রসেসেই মামিফাইড করেছিলেন। পরবর্তীকালে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টর ভিক্টর মায়ার গিউ ভিলেজে আসেন এবং সাংঘা তেঞ্জিনের এই মামিটিকে নিয়ে একটি দীর্ঘ গবেষণা করেন এবং তিনি এই কনক্লুশনেই আসেন যে সাংঘা তেঞ্জিনের ক্রমাগত না খেয়েই মানে ফাস্টিং করেই মৃত্যু হয়েছিল এবং স্পিতি ভ্যালির চরম ঠান্ডা ওয়েদার এই মামিফিকেশন প্রসেসে সাহায্য করেছিল। সাংঘা তেঞ্জিন আর তার গিউ ভিলেজ ছেড়ে আবার 13 কিলোমিটার পথ পেরিয়ে আমরা যখন NH 505-এ এলাম, ঘড়িতে তখন বিকেল 5টা। আজ আমাদের নাইট স্টে তাবোতে। হিমাচলে যদিও এই সময় সন্ধে 7টা অবধি আলো থাকে, তবুও এই দুর্গম পথে আরও প্রায় 25 কিলোমিটার যেতে হবে আমাদের। আজ এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে যদি কমেন্ট সেকশনে জানান, ভালো লাগবে। স্পিতি ভ্যালিকে দেখলেই মনে হয় না যেন কত অজানা কথা লুকিয়ে আছে এখানে। চেষ্টা করব এই স্বপ্নের মায়াপুরীকে যতটা সম্ভব কাছ থেকে দেখে নেওয়ার। সঙ্গে থাকুন। নমস্কার।